দর্শক আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের কালবেলা লিড নিউজ। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম, মানব পাচার ঠেকানোর তোড়জোড় কেবল কাগজে কলমে। প্রতিবেদন করেছেন ইউসুফ আরেফিন। এবার জানাবো বিস্তারিত। মানব পাচার প্রতিরোধে সরকারের পক্ষ থেকে কাগজে কলমে নানা উদ্যোগের কথা বলা হলেও বাস্তবে সেগুলোর বাস্তবায়ন চোখে পড়ে না। ফলে প্রতি বছরই আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর হিসাবে মানব পাচারে ঘুরে ফিরে শীর্ষ 10টি দেশের মধ্যেই থাকছে বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় চলতি বছর তালিকার শীর্ষে রয়েছে বাংলাদেশ। এটিকে দেশের জন্য লজ্জাজনক বলে মনে করেছেন বিশ্লেষকরা। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। তাদের ভাষ্য, সরকার ঘোষিত উদ্যোগগুলোর বাস্তবায়ন হলে কমতো মানব পাচার। সংশ্লিষ্টদের ভাষ্য, মানব পাচারের অন্যতম কারণ দেশে কাঙ্ক্ষিত কর্মসংস্থানের অপ্রতুলতা। ফলে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের তরুণীরা ভালো কাজের প্রলোভনে পাচারকারী চক্রের খপ্পরে পড়েন। ভালো বেতনে চাকরির আশায় তারা ভূমধ্য সাগর কিংবা স্থলপথে বিদেশে যেতে মৃত্যুর মুখোমুখি হচ্ছেন। IOM এর হিসাবে গত 5 বছরে সমুদ্র ও স্থলপথে ইউরোপে পাচারের সময় 15,794 জন অভিবাসন প্রত্যাশী মানুষ নিহত ও নিখোঁজ হয়েছেন। তাদের মধ্যে বাংলাদেশে কতজন মারা গেছেন তা জানা সম্ভব হয়নি। তবে সরকারের সংশ্লিষ্ট দপ্তর ও বেসরকারি সংস্থাগুলোর ধারণা, অবৈধভাবে ইউরোপ ও মধ্যপ্রাচ্যে যেতে প্রতি বছর অন্তত 400 থেকে 500 বাংলাদেশি নিহত ও নিখোঁজ হন। অথচ এই পাচার প্রতিরোধে সরকারের দৃশ্যমান কার্যকর কোনো উদ্যোগ নেই। কাগজে কলমে কিছু উদ্যোগ থাকলেও তার বাস্তবায়ন নেই বললেই চলে। ফলে বছর বছর পাচারের সংখ্যা বেড়েই চলেছে। বিশেষজ্ঞরা বলছেন, সরকারকে বড় পরিসরে এটি নিয়ে কাজ করতে হবে, কারণ বাংলাদেশ অর্থনৈতিকভাবে এখন আর তালিকার নিচের দিকে নেই। যুদ্ধ বিধ্বস্ত সিরিয়া, লিবিয়া, আফগানিস্তান কিংবা তিউনিসিয়ার চেয়েও বাংলাদেশের অবস্থা ভালো এবং অর্থনৈতিকভাবে স্থিতিশীল। অথচ এসব দেশ থেকে যে সংখ্যক মানুষ পাচার হচ্ছে, বাংলাদেশ থেকেও সে সংখ্যা প্রায় একই। গত 5 বছরের পরিসংখ্যানে দেখা যাচ্ছে মানব পাচার কমছে না, বরং দিন দিন বেড়েই চলছে। পাচার বন্ধে সরকারের কি সদিচ্ছা নেই নাকি পারছে না, তা নিয়েও প্রশ্ন উঠছে। তবে পাচার রোধে বসে নেই বলে দাবি সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর কর্মকর্তাদের। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ জসিম উদ্দিন খান কালবেলাকে জানান, গত 29 সেপ্টেম্বর মানব পাচারের শিকার ব্যক্তিদের সুরক্ষা ও সহায়তার ডিজিটাল ন্যাশনাল রেফারেন্স মেকানিজম প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ডিজিটাল NRM ভুক্তভোগীদের আরও কার্যকরভাবে শনাক্তকরণ, অনুমোদিত সেবা প্রদানকারীদের সঙ্গে নিরবিচ্ছিন্ন সংযোগ, সেবার গুণগত মান নিয়ন্ত্রণ, তদারকি ও মনিটরিং ব্যবস্থার মাধ্যমে রেফারেন্স গতিস্বচ্ছতা আনয়ন এবং পাশাপাশি জবাবদিহি নিশ্চিত করবে। ভুক্তভোগীদের পাশাপাশি মানব পাচার নিয়ে কাজ করা সম্ভব পক্ষ এই ডিজিটাল সিস্টেমে ঢুকে সেবা নিতে পারবে বলেও জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই কর্মকর্তা। লিবিয়া থেকে 2024 সালে দেশে ফেরত আসা 557 জন বাংলাদেশির ওপর গবেষণা করে একটি প্রতিবেদন প্রকাশ করে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। এতে জানানো হয়, এসব মানুষের যাত্রা, গন্তব্য, অর্থ নিপীড়ন, উদ্ধার থেকে শুরু করে প্রত্যেকের 50 ধরনের তথ্য বিশ্লেষণ করে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। ইউরোপীয় সীমান্ত ও উপকূলরক্ষী বাহিনীগুলোর সমন্বয় দায়িত্বে থাকা ফ্রন্টেক্সের তথ্য অনুযায়ী বাংলাদেশিরা লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে ঢোকার চেষ্টা করে সবচেয়ে বেশি। এটি সেন্ট্রাল মেডিটেরিয়ান রুট হিসেবে পরিচিত। 2009 থেকে 2023 সাল পর্যন্ত এই পথে অন্তত 70,906 জন বাংলাদেশি ইউরোপে ঢুকেছেন। তবে এভাবে প্রবেশ করতে গিয়ে মাঝে মধ্যে ঘটছে প্রাণহানির ঘটনা। ব্র্যাকের এই গবেষণার অংশ নেওয়া 557 জনের দেওয়া তথ্য অনুযায়ী তাদের 60% পরিবারকে স্থানীয় দালালরা ভালো চাকরির প্রলোভন দেখায়, কিন্তু 89% চাকরি বা কোনো কাজ পায়নি। উল্টো নানা ধরনের ঝুঁকিতে পড়েছেন। ঢাকা থেকে দুবাই, মিশর হয়ে লিবিয়া গেছেন সবচেয়ে বেশি মানুষ। এছাড়া ঢাকা থেকে ইস্তাম্বুল, দুবাই হয়ে লিবিয়া, ঢাকা থেকে কাতার হয়ে লিবিয়া, ঢাকা থেকে দুবাই, সিরিয়া হয়ে লিবিয়া এবং অল্প সংখ্যক ঢাকা থেকে সরাসরি লিবিয়া গেছেন। ব্র্যাকের ওই প্রতিবেদনে আরও বলা হয়, এভাবে লিবিয়া যাওয়ার পথে 63% বন্দী হয়েছেন, যাদের 93% ক্যাম্পে বন্দী ছিলেন। বন্দীদের 79% শিকার হন শারীরিক নির্যাতনের। এছাড়া লিবিয়ায় পৌঁছানোর পর 68% মুক্তভাবে চলাচলের স্বাধীনতা হারান। 54% বলেছেন তারা কখনো 3 বেলা খাবার পাননি। অন্তত 22% দিনে মাত্র 1 বেলা খাবার পেয়েছেন। এভাবে লিবিয়া হয়ে ইউরোপে যাওয়ার জন্য অর্থ কোথায় পেয়েছেন এমন প্রশ্নের উত্তরে
56% বলেছেন তারা নিজেরাই এই টাকা জোগাড় করেছেন। 23% বলেছেন তারা পরিবারের কাছ থেকে অর্থ সহায়তা নিয়েছেন। প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশ থেকে ইউরোপে পাঠানোর প্রলোভন দেখিয়ে যাদের লিবিয়া নেওয়া হয় তাদের সবাইকে ভালো চাকরির প্রলোভন দেখালেও তারা চাকরি পায় না। উল্টো অধিকাংশকে লিবিয়ার বিভিন্ন ক্যাম্পে বন্দি রেখে শারীরিক নির্যাতন করা হয়েছে। তাদের জিম্মি করে পরিবারের কাছ থেকে আদায় করা হয় মোটা অঙ্কের টাকা। তবে এত কিছুর পরেও ভূমধ্য সাগর পেরিয়ে ইউরোপের উন্নত জীবনের স্বপ্নে লিবিয়া যাওয়ার প্রবণতা থামছে না। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা কালবেলাকে জানান, দেখুন, পাচার বন্ধ করা খুবই কঠিন, কারণ যেসব লোক প্রতিবেশী দেশ ভারত, লিবিয়া কিংবা অন্য কোনো দেশ হয়ে ইউরোপে যাচ্ছে তারা কিন্তু বৈধ ভিসা নিয়ে যাচ্ছেন। একজন মানুষের কাছে যদি লিবিয়া, ভারত কিংবা আরব আমিরাতের ভিসা থাকে, আপনি তাকে কিভাবে আটকাবেন? কারণ তিনি তো প্রথমে ওইসব দেশে যাচ্ছেন, পরে সেখান থেকে নৌ কিংবা সড়ক পথে ইউরোপে ঢুকছেন। সুতরাং তাকে আটকানোর মতো কোনো টুলস সরকারের হাতে নেই। এটা হলো বাস্তবতা। তবে হ্যাঁ, জেলা উপজেলা পর্যায়ে খোঁজ নেওয়া যেতে পারে এসব লোক কাদের মাধ্যমে যাচ্ছে, তাহলে হয়তো মানব পাচারকারী শনাক্ত করা সম্ভব। যদিও সরকারি এই কর্মকর্তারা এমন তথ্যের সঙ্গে দ্বিমত পোষণ করেন, ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম ও ইউথ প্ল্যাটফর্মের সহযোগী পরিচালক কালবেলাকে জানান, কর্মকর্তাদের এসব বক্তব্য মোটেই গ্রহণযোগ্য নয়। কারণ যে লোকটি জীবনে কখনোই বিদেশে যাননি, তিনি যদি হঠাৎ করে লিবিয়া কিংবা অন্য কোনো দেশে ভিসা হাতে নিয়ে ঘুরেন তাহলে বিষয়টি খুব সহজে বোঝার কথা। বিশেষ করে ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর কিংবা গোপালগঞ্জ সহ যেসব জেলার লোক বেশি সংখ্যায় অবৈধ পথে বিদেশে যান, যদি সেসব জেলায় হন তাহলে তার মাধ্যমেই পাচারকারীদের চিহ্নিত করা সম্ভব। এটি সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য সহজ বিষয়। তারা চোর, ডাকাত, খুনিদের গ্রেপ্তার করতে পারেন, অথচ মানব পাচারকারীদের ধরতে পারেন না। মূলত এখানে সদিচ্ছার অভাব। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রতিবেদন উল্লেখ করা হয়, এশিয়া দেশ ভারত, মালয়েশিয়া, ব্রুনাই, থাইল্যান্ড, ইউরোপের ইতালি, গ্রিস, পর্তুগাল, সাইপ্রাস, স্পেন এবং মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব, ওমান, কাতার, ইরাক, লিবিয়ার মানব পাচার হচ্ছে। মূলত এসব দেশে উন্নত বেতনের চাকরির প্রলোভন দেখে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারে চাকরি প্রত্যাশী তরুণ তরুণীদের পাচার করছে দালালরা। পাচারের শিকার বেশিরভাগই নারী পুরুষ। তবে সম্প্রতি শিশুদেরও পাচার করা হচ্ছে, আর পাচারকৃত অনেকের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করা হচ্ছে বলে সরকারের কাছে তথ্য রয়েছে। IOM এর হিসাবে গত 5 বছর বাংলাদেশ থেকে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ৬৮,৩৭০ জন বাংলাদেশি পাচার হয়েছে। চলতি বছর পাচারের শীর্ষ 10টি দেশের তালিকায় বাংলাদেশ শীর্ষে অবস্থান করছে। IOM এর হিসাবে এবছর সমুদ্র ও স্থলপথে বাংলাদেশ থেকে ইউরোপের বিভিন্ন দেশে 15,095 জন পাচার হয়েছেন। তাদের বেশিরভাগেরই গন্তব্য ছিল ইতালি। যদি এটি চলতি বছরের সেপ্টেম্বর মাস পর্যন্ত সময়ের তথ্য, বছরের বাকি 3 মাসের তথ্য এতে যোগ হলে পাচারের সংখ্যা আরও বাড়বে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে মিশর। দেশটি থেকে 11,622 জন পাচার হয়েছে। তৃতীয় অবস্থানে থাকা যুদ্ধবিধ্বস্ত দেশ আফগানিস্তান থেকে পাচার হয়েছে 9,446 জন। চতুর্থ অবস্থানে রয়েছে সুদান। দেশটি থেকে 7,254 জন। পঞ্চম এরিত্রিয়া থেকে 6,736, ষষ্ঠ মালি থেকে 6,236, পঞ্চম আলজেরিয়া থেকে 5,133 জন এবং অষ্টম অবস্থানে থাকা সোমালিয়া থেকে পাচার হয়েছে 3,939 জন। এই তালিকায় পাকিস্তানের অবস্থান নবম। দেশটি থেকে 3,610 জন পাচারের ঘটনা ঘটেছে। আর 10ম অবস্থানে থাকা সিরিয়া থেকে পাচার হয়েছে 3,316 জন। বাংলাদেশ 2024 সালের তালিকায় ছিল চতুর্থ অবস্থানে। ওই বছর পাচার হয় 15,304 জন। এবছরের সেপ্টেম্বর মাস পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে করা হিসাবের তুলনায় 1 বছরের ব্যবধানে পাচারের সংখ্যা কমেছে মাত্র 209 জন। তবুও চলতি বছর বাংলাদেশ পাচারের তালিকায় শীর্ষ অবস্থান করছে। অথচ গত বছর 43,617 জন পাচার হওয়া যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়ার তালিকার প্রথম স্থানে থেকেও চলতি বছর মানব পাচার রোধে অভাবনীয় সাফল্য দেখিয়ে তালিকার 10ম স্থানে নামতে সক্ষম হয়েছে। চলতি বছর দেশটি থেকে মাত্র 3,316 জন পাচার হয়েছে। অবশ্য বর্তমানে সিরিয়ার অবস্থা স্থিতিশীল হওয়ায় দেশটি থেকে কেউ এখন বের হচ্ছে না বলে ধারণা করা হচ্ছে। 2023 সালে বাংলাদেশ থেকে 13,529 জন পাচার হয়। 2022 সালে এর সংখ্যা ছিল 16,487 জনে। 2021 সালে পাচারের সংখ্যা ছিল 7,955 জন। আর 2020 সালে পাচার হয় 4,510 জন।
IOM এর হিসাব বলছে বাংলাদেশ থেকে প্রতি বছরই মানব পাচারের সংখ্যা বাড়ছে। চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত সময়ের হিসাব গত বছরের তুলনায় 203 জন কম পাচার হয়েছে। তবে এটিকে খুব বেশি সফলতা ধরে নেওয়া যাচ্ছে না। সরকারি তথ্য ও বেসরকারি সংস্থাগুলোর হিসাবে দেশের 15টি জেলা থেকে সবচেয়ে বেশি মানব পাচারের ঘটনা ঘটছে। জেলাগুলো হলো মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর, সিলেট, সুনামগঞ্জ, মুন্সিগঞ্জ, চাঁদপুর, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, কুষ্টিয়া, কুমিল্লা, কক্সবাজার, চুয়াডাঙ্গা, নরসিংদী ও সাতক্ষীরা। সরকারি তথ্য বলছে বিদেশের পাশাপাশি দেশের মধ্যেও নারী ও শিশু পাচারের ঘটনা ঘটছে। শিশুদের জোরপূর্বক শ্রমে নিযুক্তকরণ, যৌন নির্যাতন, জোরপূর্বক বিয়ে, চুরি ডাকাতির মতো অপরাধে যুক্ত করা এবং ভিক্ষাবৃত্তিতে জড়ানো হয়। আর প্রাপ্তবয়স্ক পাচারকৃতদের জোরপূর্বক নির্মাণ ও কৃষি শ্রমে যুক্ত এবং জাহাজ ভাঙা শিল্প, যৌন নির্যাতন ও গৃহ শ্রমিকের মতো কাজে সম্পৃক্ত করা হয়। এমনকি অনেকের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে দেয় পাচারকারীরা। মানব পাচার প্রতিরোধে বেশ কিছু উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে সরকার ঘোষিত এসব উদ্যোগেও পাচার রোধ করা সম্ভব হচ্ছে না। মন্ত্রণালয়ের এক প্রতিবেদন থেকে জানা যায়, গত বছর বাংলাদেশ পুলিশের 7,251 জন সদস্যকে মানব পাচার প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এছাড়া বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবির 604 জন ও কয়েকটি গোয়েন্দা সংস্থার 223 জন কর্মকর্তাকে পাচার রোধ বিষয়ে আইন কানুন সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এর বাইরেও মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালের 106 জন বিচারক, 27 জন পুলিশ সদস্য, 27 জন পাবলিক প্রসিকিউটর, 65 জন প্যানেল আইনজীবী এবং 57 জন কর্মকর্তা কর্মচারীকে প্রশিক্ষণ দেওয়া হয়। তবে পর্যাপ্ত বরাদ্দের অভাবে বর্তমানে এই প্রশিক্ষণ কর্মসূচি বন্ধ রয়েছে। বরাদ্দ পাওয়া গেলে আবারও পুলিশের প্রশিক্ষণ চালু করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা। যদিও প্রশিক্ষণপ্রাপ্ত লোকজনও ঠিকমতো কাজ করে না বলে অভিযোগ রয়েছে। শুধু তাই নয়, যারা এসব উদ্যোগে হাত দেন তারাও কয়েকদিন পরপর বদলি হন। ফলে গৃহীত উদ্যোগ আর আলোর মুখ দেখে না। স্বরাষ্ট্রের এই কর্মকর্তা আরও জানান, মন্ত্রণালয়ের কাছে এ বিষয়ে আর্থিক বরাদ্দ চাওয়া হয়েছে। মানব পাচার নিয়ে যে পরিসরে কাজ করার কথা তা আসলে হচ্ছে না। তবে বড় পরিসরে শিগগির এই বিষয়ে কাজ করা হবে বলে আশা করেন তিনি। পাচারের শিকার ব্যক্তিদের সুরক্ষা ও সহায়তা দিতে গত 29 সেপ্টেম্বর NRM প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক উদ্বোধন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জাস্টিস অ্যান্ড কেয়ার বাংলাদেশ কারিগরি সহায়তা এবং যুক্তরাজ্যের মডার্ন স্লেভারি ইনভেনশন ফান্ড MSIF এর হোম অফিসের সমর্থনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই ডিজিটাল প্ল্যাটফর্মটি তৈরি করে। মানব পাচার প্রবণ 4টি জেলায় পাইলটিং করার পর এটি এখন জাতীয় পর্যায়ে বাস্তবায়নের পথে হাঁটছে সরকার। এই প্ল্যাটফর্মটি দীর্ঘমেয়াদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পরিচালিত হবে। কর্মকর্তারা জানান, ডিজিটাল NRM এর পাশাপাশি সরকার মানব চোরাচালান প্রতিরোধে আইন পর্যালোচনা, 2026-30 সাল পর্যন্ত মানব পাচার বিরোধী জাতীয় কর্ম পরিকল্পনা প্রণয়ন, CID-তে বিশেষায়িত তদন্ত ইউনিট গঠন এবং ভুক্তভোগী শনাক্তকরণ নির্দেশিকা বাধ্যতামূলক করার মতো বিস্তৃত সংস্কারমূলক কার্যক্রমও এগিয়ে নিচ্ছে। তবে এসব কার্যক্রম বাস্তবেই পাচার রোধ করতে সক্ষম হবে কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে। ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম ও ইউথ প্ল্যাটফর্মের সহযোগী পরিচালক বলেন, বাংলাদেশ থেকে প্রতি বছর যে সংখ্যক মানুষ পাচার হচ্ছে তা খুবই বিপজ্জনক। পাচারে বাংলাদেশ প্রায় শীর্ষ দেশের তালিকায় থাকে। এটি দেশের জন্য খুবই লজ্জাজনক। মানব পাচার প্রতিরোধে সরকারের যে ধরনের উদ্যোগ নেওয়ার দরকার বলে মনে করেন, সে সংখ্যক উদ্যোগ দেখতে পাচ্ছে না বলে জানান নিরাপদ অভিবাসন নিয়ে কাজ করা ব্র্যাকের এই কর্মকর্তা শরীফুল হাসান। কালবেলাকে বলেন, সামান্য যেসব উদ্যোগ না হয় সেগুলো ঠিকমতো বাস্তবায়ন হচ্ছে না, ফলে মানব পাচার কিন্তু থেমে নেই। সরকার তো জানে দেশের 10 থেকে 12টি জেলার মানুষই বেশি অবৈধ পথে বিদেশে যান। যেসব জেলায় কারা কারা পাচারে যুক্ত তাদের স্থানীয় লোকজন চেনে। সুতরাং খুবই সহজে সেসব পাচারকারীদের আইনের আওতায় আনা সম্ভব, কিন্তু আমরা সেটি দেখি না। পাচার বন্ধে কার্যকর উপায় কি হতে পারে এমন প্রশ্নে শরীফুল বলেন, এলাকার স্থানীয় দালাল ও মানব পাচার চক্রকে চিহ্নিত করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিত অভিযান চালাতে হবে। বিশেষ করে অর্থের লেনদেন খুঁজে বের করতে হবে। পাশাপাশি যে আন্তর্জাতিক মানব পাচারকারী চক্র রয়েছে লিবিয়া বা অন্য দেশে, তাদের বিরুদ্ধেও আন্তর্জাতিক আইন ব্যবহার করে সোচ্চার হতে হবে। পাশাপাশি লিবিয়া, সিরিয়া, আফগানিস্তান এই এলাকাগুলোর স্থিতিশীলতা জরুরি, নয়তো সেখানকার মানুষ জীবন বাঁচাতে ইউরোপে প্রবেশের চেষ্টা করবে। আর সেই সুযোগে পাচারকারীরা বাংলাদেশের মতো আরো অনেক দেশের নাগরিকদের সেখানে যুক্ত করবে। কাজে সম্মিলিতভাবে এই পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। দর্শক, কালবেলা লিড নিউজ আজ এ পর্যন্তই।